সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের অগ্নিঝরা ৭১ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি যশোর জেলার শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী বেনাপোল এলাকার একজন বীর মুক্তিযোদ্ধা। আমি যার পাশে দাঁড়িয়ে রয়েছি তিনি একজন বীর মুক্তিযোদ্ধাই শুধু নন, একজন মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক, সংগঠক, একজন বর্ষিয়ান বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা অনেক কথা শুনতে পারবো। আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। আমাদের পাশে যিনি বসে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি দীন ইসলাম, তার নাম হচ্ছে দীন ইসলাম। আমরা তার কাছ থেকে তার কথা শুনবো। জনাব দীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো মুক্তিযুদ্ধকালীন সময় আসার আগে আপনি যেহেতু একজন বর্ষিয়ার ব্যক্তিত্ব, আমরা তার আগে থেকে শুরু করব। পাকিস্তান আমল আপনি কেমন দেখেছেন, বা পাকিস্তান থেকেই কি কি বৈষম্য আপনি লক্ষ্য করেছেন? কারণ হলো পাকিস্তানের আগেও যখন আমরা ছোট ছিলাম, বয়স তখন ৫-৭ বছর হবে। ৫-৭ বছর হবে, জি। তো ওই সময় ব্রিটিশ সরকারের আমল ছিল। আচ্ছা, জি। তারপরে যে 47-42 যে আমাদের এই বাংলা যারা ওই সময় ভাসানী ছিল, আরো যারা ছিল, এনারা এই আন্দোলন শুরু করলো। এখন তখন ছোট, অত জানি না। ভারত ভাগ হলো। ভাগ হওয়ার পরে আমাদের জমি ক্ষেত যা ছিল সব ওই ইন্ডিয়ায় পড়ে গেল। 400 বিঘা জমি ইন্ডিয়ায় পড়ে গেল। আপনাদের 400 বিঘা জমি ইন্ডিয়ায় পড়ে গেল, ভারতের মধ্যে পড়ে গেল। তবু আমরা আপনার হলো 47 সালে ডিভাইডেড। 47 সালে ডিক্লেয়ার হলো। জি জি। ওই সময় আমাদের একটা বাড়িতে একটা দোকান ছিল। আমি তখন ছোট মানুষ তো। আচ্ছা। ওই বনগায় যেতাম, একটা ঘোড়া ছিল। ঘোড়ায় চড়ে ঘোড়ার বস্তা দিয়ে প্যাকেট তৈরি করে নিয়ে যেতাম। ওই 250 লবণ, 250 সোটা, মানে দৈনন্দিন যেটা দোকানে বিক্রি হয়। এমন সময় আমি দেখি যে ওই বনগার বোর্ডের পোল পার হয়ে সেটা মাথায় পাকড়ি বান্ধা, লাল গালিচা, তাদের হাতে বড় বড় তরবারি, বুঝেছেন? 56 সাল, 1956 সাল। তখন তো ভারত ভাগ হয়ে গেছে, পাকিস্তান তখন ওই যে কলকাতায় শুনলাম যে কলকাতায় রাইড বাজছে। আচ্ছা। ওই দোকানদার, আমরা ওখানে সব মুসলমান। আচ্ছা। তো আমি দেখি কি ব্যাপার, এইরকম ভাবে আসে, গোপ গোপ এইরকম ভাবে লম্বা। তা বলছে যে রাইড বেঁধে গেছে, তোমরা সব দৌড় মারো। তখন আমি ওই মাল নিয়ে এই যে ঘোড়ার ব্যাগের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে দৌড়ে। তখন আপনি বনগায় গেছিলেন? বনগায় তখন কি অবাধ যাতায়াত ছিল? হ্যাঁ, বিভাগ হয়ে গেলেও যাতায়াত ছিল। এরকম পাসপোর্ট, ভিসা না, এগুলো প্রয়োজন? ওটা হয়তো বলছি, ওটা হয়েছে কখন? 56 সালের পরে, ওই রায়টের পরে। হ্যাঁ, রাইটের পরে। 56 না 64-65 দিকে? না, 56। আচ্ছা, ঠিক আছে। 56 সালে রাইট হয় না? ও আচ্ছা। এর আগে আমরা কিন্তু ওইসব জমি চাষ করেছি। ও, ভারতের মধ্যে পড়ে গেলেও আমরা চাষ করেছি। চাষ করেছেন? হ্যাঁ, 150 বিঘে খড়ের জমি ছিল, সে খড় আমরা কেটে আনিছি। এখন 58 সালে আসার পরে। আপনাদের গ্রামটা কোন গ্রাম বলবেন? রঘুনাথপুর। রঘুনাথপুর গ্রাম, একদম সীমান্তে। জি, একদম সীমান্তে। তো তখন আপনারা এগুলো চাষ করেছেন? চাষ করেছি। ছোট হলেও আমার খেয়াল আছে সেইগুলো। এবারটা তবু আমরা যাওয়া আসা করি 58 সাল পর্যন্ত। আচ্ছা। ওখানে মাঠে গরু নিয়ে যাওয়া বা ওই মাঠে চাষ করা, বুঝলেন? এখন আইয়ুব খান আসার পরে, আইয়ুব খান আসার পরে ওই দেশে
ভারতবর্ষে হুম। ওখানে সেটেলমেন্ট হলো, সেটেলমেন্ট। আইয়ুব খান আসার পরে। হ্যাঁ, 58 সালে জি, জি। গেছে না? হ্যাঁ, হ্যাঁ, এই 58 সালে হ্যাঁ। ভারত সেটেলমেন্ট শুরু করে দিল। এই সেটেলমেন্টে হওয়ার পরে সেটেলমেন্ট জিনিসটা একটু বুঝাবেন? কি জিনিস? সেটেলমেন্ট এই জমি জরিপ। জমি জরিপ। জি। জমি, এই জমিটা কার? আচ্ছা। এখন আমরা তো পাকিস্তানের ভিতরে, ওটা পাকিস্তানের ভেতরে। এখন ওখানে আপনার তো পাকিস্তানের বাইরেও জমি আছে ভারতের মধ্যে। ভারতের মধ্যে যে জমি যে গেছে, জমি গেছে। 300-400 বিঘে জমি। আচ্ছা, এ আমার বাচ্চারা এখন সেখানে যায় না, কারণ পাকিস্তান পেয়ে গেছে। আচ্ছা। পাকিস্তান পেয়ে গেছে, খুব খুশি? খুব খুশি। ওই আচ্ছা, জমি চলে যায় যাক, আচ্ছা। আপনারা বুঝলেন না? আ না, মানে ওই বলতো জি। ইউ লড়কের লেঙ্গে পাকিস্তান, হিন্দুস্তান, মানে আমরা লড়াই করে হিন্দুস্তান নেবো। পাকিস্তান। পাকিস্তান মানে আমার বাচ্চারা বলতো আর কি। লোকের লেগে পাকিস্তান। লড়কের লেঙ্গে হিন্দুস্তান, আর ওরা বলতো লড়কের লেঙ্গে পাকিস্তান। পাকিস্তান। হ্যাঁ, জি। এখন ওই কাশ্মীরের যুদ্ধ কিন্তু আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই? হ্যাঁ, আচ্ছা। কাশ্মীর যুদ্ধ। এখন বলবো কি, হুম। এই জমি চাষ করতে গেলাম 58 সালের রেকর্ডের, মানে যখন জরিপ হয়ে গেল, এর তো পরে এখন ওখানে আমাদের, আমরা তখন কি করি, তখন আমাদের যে জমিদার ছিল, হুম। জমিদার, জি। জমিদারি যাদের ছিল তাদের কাছে তো আমরা আচ্ছা, তাদের আপনি খাজনা কথা দিতাম। বলেন, আমি ক্যামেরা দেখি। জি, হ্যাঁ। তো জমিদাররা বললো তোমরা এক কাজ করো, হ্যাঁ, তোমাদের 400-500 বিঘে জমি জি। যখন এই ভারতে পড়ে গেছে, হ্যাঁ। তোমরা এসে ওই যে খড়ের মাঠ আছে 150 বিঘে জমি, এখানে প্রত্যেকে আচ্ছা, আপনি এখানেই বসেন। হুম। প্রত্যেকে এখানে একটা করে ঘর, জি। ঘর কোথায় ঘর করো? ওই ইন্ডিয়ার ভিতরে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ঘর করো, হুম। ওখানে যারা 2 ভাই আছো তারা 1 ভাই এখানে চলে এসো, তোমাদেরকে আমরা এখানকার নাগরিক করে নেব। করে নেব, আর হ্যাঁ। তোমাদের প্রোটেকশন আমরা দেবো। জি। এটা কারা বলল? ওই জমিদার হিন্দু, তারা হিন্দু কিন্তু ও, তারা বলল। তারা বলে। জি, জি। এখন আমার বাচ্চারা সেটা রাজি হইল না। কারণ কি রাজি না হয়? না, হিন্দুস্তান, হিন্দুস্তান ও, কথা বলছেন ওই জমিগুলোর কথা চিন্তা করলো না? না। এবার ওই 58 সালে যখন রেকর্ড হলো, তখন আমাদের তার ওখানে যাতে পারি না, কারণ তারা পুলিশ নিয়ে জি। এই জমিগুলো একদম সীমান্ত, মানে এই কিন্তু কতদূর বলবো, ওই লোকাল বাস স্ট্যান্ডটা বলফিক এত দূর, আচ্ছা। ওখানে আমাদের বাড়ি, আর এই হচ্ছে এইদিকে পাকিস্তান, আর ওইদিকে হিন্দুস্তান। ভারত, হিন্দুস্তান। তো ওনারা গেল না, না গেলে এইবার তখন কি হবে, যে এই জমি বিক্রি করতে হবে। আচ্ছা। এখন এই জমি বাবু বিক্রি করতে যেয়ে আমি তখন ছোট, আমার আব্বার সঙ্গে ঘোরাফেরা করি, ছোট মানে বয়স কত হবে? তখন এখন ধরেন 5 বছর হবে বলছি, আহ, 5-7, আট 8 বছর হবে? 8 বছরের বেশি হবে। 8 বছরের বেশি। 8-10 বছর আর কি। 10 বছর। 10 বছর। তাহলে তো কিছুটা বোঝেন। এখন আব্বার সঙ্গে গেলাম, এবার ওই জমি, ওখানকার লোক যারা ছিল তারা বললো যে তোমরা তো তোমরা এখানে জমি রেজিস্ট্রি, জমি গেছো। তো এর আগে ভুল হয়ে গেল, আইয়ুব খান সরকার যখন আসলো তখন একই লাশ, একটা পাসপোর্ট দিবে, একই লাশ, তো পাসপোর্ট দিল। পাসপোর্ট মানে আচ্ছা, ওই দেশে যে আমরা চাষ করি, কটা গরু যাবে, আচ্ছা। কয়েকজন লোক যাবে, হ্যাঁ, বুঝলেন, এইভাবে একটা ইয়ে থাকলো। ওই মাসে একদিন, বছরে একদিন এন্ট্রি হবে কাস্টম। ও, আমরা ওই মাঠে যাওয়া আসা করবো, কোনো করতে ব্যাপার থাকবে। নেই, ও, কিন্তু ওই পাসপোর্টটা আমাদের কাছে থাকবে, পুলিশ আসলে দেখাবো। এই পাসপোর্ট করতে কি টাকা লাগতো না এমনি দিছে? না, পাসপোর্ট তো অবশ্যই 2-10 টাকা লিখেছে। নিত। আচ্ছা, তারপরে ওই আব্বা সিংহের যাই, ওই বৈদ্যুতিক আছে, একটা বাচ্চা আছে। এখন আচ্ছা। এই জমি বিক্রি যেয়ে দেখা গেল যখন নেবে, তখন বনগাই সাবরেস্টার ওখানে বনগাই জি। এই জমি রেজিস্ট্রি করে ওরা বললো কি, তোমরা এক কাজ করো, এই টাকা পয়সা ঢুকাতে গেলে পুলিশই তোমাদের কাছে ধরে, অনপাসপোর্ট তো হ্যাঁ, হ্যাঁ। আমাদের ধরে
এগুলো নিয়ে নিতে পারে, সিজ করে নিতে পারে, তোমাদের জেলখানায় দিতে পারে। বুঝেছেন? তখন ঠিক আছে, টাকা তোমাদের আমরা একেবারে বর্ডারে পৌঁছে দেবো, আজ সকালে বর্ডারে পৌঁছে দেবো। পৌঁছে দেবো, আমি আমাদের জমির সীমানায় এসে পৌঁছে দেবে। তখন আমরা বাড়ি চলে আসলাম। তারপর রাত গেল, সকালে আমরা সেই গেলাম আমাদের সেই জমির আলি। ওখানে ওই পটল পটল ক্ষেত আছে, পটল ঢাকার জন্য ওই নাড়া, মানে ধানের যে নাড়া হয় না বিচুলি, ওই গাদা দেওয়া আছে ওই পটল ঢাকার জন্য। ওরা ওই গোপনে পুলিশ এনে ওই বৃষ্টির ভিতরে, ওই পলের ভিতরে তাদেরকে রেখে দিয়েছে। দিয়ে এবার আমাদের সব বসে একটা গাছ ছিল, অশোক গাছ, সেই গাছের নিচেই সব টাকা পয়সা গোনা টাকা হয়ে গেল। এখান থেকে কত দূর হবে, ওই বিল্ডিংটা, ওখানে আসছে পিলার, পিলার পিলার, সীমানা পিলার, সীমানা পিলার। জি জি। আমরা ভারতের ভিতরে এতটুকু নিয়ে আছি। এবার ওরা আমাদের টাকা দিয়ে উঠে গেল, হাতে হাতে আমরা হাঁটতে হইলো, ওরা ওখান থেকে ওই চতুর্দিকে রাইফেল নিয়ে, তখন তো এত বুঝিনি, এখন বুঝি, রাইফেল নিয়ে আমাদের দেয়। এটা পরিকল্পিত ছিল, পরিকল্পিত। এতে জেলখানায়, মানে ভেজে জেলখানায় দিল। জেলখানায়? হ্যাঁ, বনগায় দিল। বনগাঁ থেকে চালান দিল আলিপুর। টাকা তো গেলই। টাকা তো গেলই। যা 2-1 কাঠা ছিল, বুঝলেন, সবটা বিক্রি করতে পারিনি, তা ছিল। পরবর্তীতে সেসব এমনি। এখন 58 সালে যখন সেটেলমেন্ট আসলো, তখন জমির মালিক না পারি ওখানে যে গিয়ে বলছে এই জমি আমার। আবার কথা বলেন না? জি জি, তাদের নামে রেকর্ড হয়ে গেছে। সেগুলো কারা, সেই জমিগুলো নিল কারা? ওই যে 56 সালে রাইটে তখন যারা নেতৃত্ব দিছিল, 56 সালে যে রাইট হলো, ওই দেশের মুসলমান আচ্ছা এই দেশে আসলো বিনিময় করে। আরে বাবা, এমনি চলে আসলো পরে। আচ্ছা আচ্ছা, জি জি। এখানকার হিন্দুরা ওখানে চলে গেল, আর হচ্ছে নমস্কার। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? জি। এরা গিয়ে এখন এদের তার ওখানে ঠাই নেই। ওই ওখানকার যে বাসিন্দা হিন্দু আছে, তারা কিন্তু এদের ভালোবাসে না। হ্যাঁ হ্যাঁ, এরা আর যেমন কাল মুসলমান হিন্দু এরা একসাথে, একই সাথে এদের চলাফেরা, খাবার দাবার সবই সময় যার ধর্ম সেই করে। এখন এরা যেয়ে ওই সব জমিটি এসে দখল করে বললে এটা আমি করি, আমি করি, আমার এইভাবে ওদের নামে রেকর্ড করে গেল। আচ্ছা, হ্যাঁ, যখন রেকর্ড করে গেল, এবার না আর কি হবে। তারপরে আমার 7-8 বিঘে জমি ছিল আমার আব্বার ভাগে। চাচাদেরও ছিল এরকম। চাচারা বিক্রি করে তখন 7 গুলা ধান বোঝায়, 7 গুলা ধান বোঝায়, পুকুর বোঝায়, মাছ। হ্যাঁ, চাচারা ওইখানে চাচারা কেউ যায়নি? না, কেউ যায়নি। ওইটাও কি রঘুনাথপুরের মধ্যে ছিল? ওই ওই ভারতের মৌজা রঘুনাথপুর আলাদা। হ্যাঁ, আর ওটা হিন্দুস্তানি, ওটা জয়ন্তপুর। পাটপাড়া। কি পাড়া? পাটপাড়া বলে একটা মৌজা। আচ্ছা আচ্ছা, জয়ন্তপুর বলে একটা মৌজা। জয়ন্তপুর মৌজায় আপনাদের জমি ছিল? জয়ন্তপুর, পাটপাড়া, দুটো মৌজায় জমি ছিল। কাগজপত্র সেই জমি ছিল, নষ্ট হয়ে গেছে। এইবার আমার আব্বা ওই 7-8 বিঘে জমি দিয়েছিল। এই পাশে আপনাদের কতটুকু জমি ছিল? এই পাশে 200-300 বিঘে জমি ছিল, কিন্তু আমার বাপ চাচারা, আমার দাদারা হয়তো 6 ভাই। 6 ভাগ ছেলে বিধা আছে, ভাগ করে দেখা গেল কত হয়, হয়তো 30-50 দিয়ে করে ভাগ করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাত্র এখন অনেক হয়ে গেছে না। এবারটা আমার আব্বা ওই জমি বিক্রি করে আসলো। আমার মা বললো, দেখ আমার বাবার আবার 2টা সংসার। আমার প্রথম মা মারা যায়, সেই পক্ষে 2টা ছেলে থাকে, আরো ছোট, একটা 3 বছর, একটা জি, সেটা বুঝলাম। এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো, এই যে ভারত ভাগ হতে আপনি দেখেছেন, ছোটবেলা ছিলেন, এই ভারত ভাগের প্রেক্ষিতে আপনারা পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে কি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন? ক্ষতিগ্রস্ত না, সেই থেকে আমাদের কি বলে, সেটা রঘুনাথপুর গ্রামটা
সম্পূর্ণ ওই যে দুইটা পাশে। মৌজা, জি, ওই দুইটা মৌজাই তাদের জমি, এই রঘুনাথপুর গ্রামবাসীর। গ্রামবাসী তাদের 2000 বিঘে হোক আর 1000 বিঘে হোক, তো ওইটা বিক্রি করে আসতে গেলেও আপনারা সেই টাকা পয়সা পরিকল্পিতভাবে ইয়ে হয়েছে। ও, তারপরে লাস্টে যে জমি বিক্রি করলো, চাষারা বেচলো, আমার বাপও বেচে। আমার বাপ ওই সময় এই এই বেনাবল মৌজায় একটা জমা কিনলো, একটা 22 বিঘে জমি 200 টাকায়, এটা কিনলো আমার আব্বা। জি জি। হ্যাঁ, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে ওখানে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন যে ভারত বিভাগ সে হয়ে? কথা বলা যাবে না, এতটাই ক্ষতিগ্রস্ত হলেন, তাই তো? এতটাই ক্ষতিগ্রস্ত, মনে করেন যে আমাদের জায়গা জমি সব ওখানে। এই যে আমরা, তা আপনারা ওই পাশে চলে যাওয়ার কথা চিন্তা করেননি? না, পাকিস্তান পাইছি। পাকিস্তান পেয়ে খুব খুশি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, মানে প্রথম পর্যায়ে পাকিস্তান পাইছি, হ্যাঁ, মানে কি না জানি পাইছি। না জানি পাইছি পাকিস্তান। ও, আচ্ছা আচ্ছা, এই পেয়ে খুব খুশি। খুব খুশি। জমি ওই পাশে চলে গেল, তারপরেও যে পাকিস্তান পেয়েছি, পাকিস্তান এই খুশি, তাই তো? অনেক। আচ্ছা আচ্ছা, খুশি হোক। এবার আইব খান আসুন। এর আগে যে আমাদের এখানে যে সমস্ত রাজনীতিবিদেরা, লিয়াকত আলী খান ছিল, তাই তো? নাজিমুদ্দিন, নাজিমুদ্দিন, হ্যাঁ না, জি। এদের যখন মারামারি লিয়াকত আলী মেরে দিলে না, লিয়াকত আলী গুলি করে মেরে দিল, হ্যাঁ, জি জি। তখন আমাদের ক্লাস 4 কি 5 পড়ি। ও, বলছে এই কারা মেরেছিল জানেন? ওই ওই রাজনীতি ওরাই মেরেছে। আচ্ছা, জি, হ্যাঁ। এবার আইব খান মার্শাল্লাহ দিল। মার্শাল্লাহ যখন দিল, সেই মার্শাল্লাহ, আচ্ছা, আইয়ুব খানের আমলে আমরা যাব, তার আগে একটু প্রশ্ন রয়েছে। তাহলে এই যে প্রথম পর্যায়ে বিশেষ করে এই পক্ষে যারা মুসলমান ছিল, তারা পাকিস্তান পেয়ে খুব খুশি হলো। খুশি হলো, এবং শুধু পাকিস্তানে যার ছিল তারা না, মানে পাকিস্তানে পরিবেশ ছিল তারা না, ওখানে যারা মুসলমান ছিল, আচ্ছা, তারাও খুশি পাকিস্তানে যাবে। ও, আচ্ছা আচ্ছা। এই বড় বড় যারা শিক্ষিত ছিল কলকাতায়, তখন তো কলকাতায় আমাদের মেন, হ্যাঁ, কলকাতায় এরা সব ওখানে কিছু ভাই ভাগ থাকলে এরা সব এসে এইখানে এসেছে, উকালতি, ব্যারিস্টারি এই পাশে এসে, হ্যাঁ, পূর্ব বাংলায় এসে, আচ্ছা, এরা মানে পূর্ব পাকিস্তানে এসে এরাই তো তখন সব। ও, আচ্ছা। তা আপনারা তো হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। তা এই হিন্দু যারা ছিলেন তাদের কি কষ্টবোধ লক্ষ্য করেছেন? তাদের কোনো কষ্ট নেই। পাকিস্তান হওয়ার প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া কি? তাদের কোনো প্রতিক্রিয়া, তারা কি প্রতিক্রিয়া করবে? গেছে যখন, তারা একটু দুঃখ পায়নি? অবশ্যই দুঃখ পেয়েছে, অবশ্যই। এখনো যদি যায়, এই বয়স 80 বছর হয়ে গেছে, ওদের বংশলা যদি পরিচয় দেয়, সে কথা বলা যাবে না। খুব খুশি হয়, খুব খুশি হয়, মানে তার আপ্যায়ন, সে কথা বলা যাবে না। তা আপনাদের কি ওই সময় এরকম মনে হয়নি যে আমাদের এত ক্ষতি হচ্ছে, যে ভারত ভাগ না হলে ভালো হতো, পাকিস্তান না হলেই ভালো হতো? এরকম কোনো ইয়ে ছিল না। ওই যে কথা বললাম পাকিস্তান, কারণ এই পাকিস্তানের জন্য এত আকাঙ্ক্ষা কেন ছিল পাকিস্তানের জন্য? এত আকাঙ্ক্ষা, এটা বলছি, জি, ভারত তো আগে ছিল ইংরেজের হাতে, ইংরেজের হাতে নাকি? এই ইংরেজদের তাড়ানোর জন্য এই ভারতবর্ষের মানুষ এরা ঐক্যবদ্ধ হয়ে গেল। কারণ ইংরেজদের শোষণ, জি, ইংরেজদের শোষণ, আইয়ুব খানের শাসন না, আচ্ছা, জি, এই শোষণের জন্য এরা সব এক হয়ে গেল। তাহলে আবার ভাগ হলো কেন? ভাগ হলে এবার বলছি, এক হলে তো ভারত এক থাকার কথা। বলছি, এখানে এই ভারতকে আজাদ করার জন্য, ভারতকে স্বাধীন করার জন্য হিন্দু মুসলমান এরা সবাই একসাথে লেগে গেল। জিন্না সাহেব, আচ্ছা, এদিকে মোহাম্মদ আলী জিন্না, ওদিকে নেহেরু, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সুভাষ বন্ধু, ওই ক্ষুদিরাম, মানে ওই সূর্য সেন, সূর্য সেন, এরা সব মনে, ওরা বোম মানলে তখন দেশে থাকা যাবে না। আচ্ছা, হ্যাঁ, জি। এখন আমাদের এখানে তখন ওই মাওলানা ভাসানী সাহেব এসব ছিল। আচ্ছা, আবার ওই এখনো আছে, সেই ওই সময়কার যে ভারতের ইয়ে হয়েছে, এখনো আছে কুষ্টার ভিতরে ওয়াহাবি। আচ্ছা,
ওহাবি বলে একটা দল আছে মুসলমানের ভিতরে, বুঝলেন? ওহাবি। ওহাবি জি। তারাও কিন্তু এতে ইয়ে হয়েছিল, এই সংগ্রাম করে না, আমার যে আর প্রশ্নটা ছিল, আর যে হেঁটে আমার প্রশ্নটা ছিল যে এক হয়ে সংগ্রাম করলো ব্রিটিশদের বিরুদ্ধে, হ্যাঁ। হিন্দু মুসলমান সব দল মিলে, এবার শোনেন, তারপরে পাকিস্তান কেন চাইতে হলো? যখন আপনি আমাকে প্রশ্ন করছেন না, জি। যখন ও চলে যায় তখন বললো আমি কিছু নিয়ে যাব না, ব্রিটিশ বললো আমি কিছু নিয়ে যাব না। আচ্ছা। যদি বলেন আপনি কৃষিকাজে ছিলাম না, না, কিন্তু যারা ছিল তাদের মুখে শোনার মুখে কথা শোনা কথা। আচ্ছা। আমি কিছু নিয়ে যাব না। হুম। আমি যেরকম খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব। আমি সেই রকম জি। যা কিছু করেছি সব কলকাতায় ফুয়ে গেছে, আচ্ছা। সব কলকাতায়, হ্যাঁ। বুঝেছেন? হুম। এখন একটা প্রশ্ন হলো যে তোমরা হিন্দু মুসলমান উভয় মিলে যে সংগ্রাম করলে, হুম। তোমরা যে দুটো জাতি, হ্যাঁ। তোমরা আবার মারামারি করবে না তো? আচ্ছা। তোমরা আবার মারামারি করবে না তো? হ্যাঁ। তখন ওখানে আমাদের জিন্না সাহেব ইয়ে করবো যে আমরা আমার ওইটা 3টা প্রদেশ আমাকে দিয়ে দেন, হ্যাঁ। ও 3টা না 4টে প্রদেশ পাকিস্তান, জি, জি। বুঝেছেন? তখন আমাদের এই শরাব্দী থেকে ফজলুল হক, মাওলানা ভাসানী, আচ্ছা। এনারা হুম। তখন দেখলো যে জিন্না সাহেব তখনই নিয়ে চলে যেত আমাদের ভাইকে, তখন এনারা হলো যে আমাদের বাংলাটা দিয়ে দেন। ভালো করে বাংলা। বাংলা, হ্যাঁ, কলকাতা সহ। ওই হ্যাঁ মানে গঙ্গা এপারে যা আছে একার ওদিকে সেই ইয়ে জলপাইগুড়ি, আচ্ছা। জলপাইগুড়ি আগের দিকে মাথা ভাঙা, হ্যাঁ। এসব কিন্তু আমাদের বাংলার ভিতরে। তখন এই ওই পাকিস্তান তোমাদের দেশের নাম হবে কি? তখন এরা বললেনি যে বাংলা, হুম। তখন বলেছে এটা হবে পূর্ব পাকিস্তান, এটা হবে পশ্চিম পাকিস্তান। আচ্ছা। বুঝলেন? জি। আচ্ছা তোমার দেশের নাম তো পাকিস্তান হলো, তাই না? হুম। তোমাদের সংবিধান কি হবে? আচ্ছা। অত ভালো করে বলবেন। আচ্ছা, আপনি ওদিকে তাকাই কথা বলতে পারেন। হ্যাঁ। তোমাদের সংবিধান কি হবে? তখন ওই যে জিন্না সাহেব বলল আমাদের সংবিধান হবে কোরআন, যা এখন এই জামাত ইসলাম। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই বর্ষিয়ান যে ব্যক্তিত্ব, তিনি কিন্তু একদম ভারত সীমান্তবর্তী গ্রামেরই বাসিন্দা, যার জন্য ভারত ভাগের যে বাস্তব চিত্র তিনি তার কথার মাধ্যমে উঠে আসছে। সেই জন্য এই প্রসঙ্গ তোলা, যে কি পরিস্থিতিতে ভারত ভাগ হলো এবং তার প্রতিক্রিয়াটা কি ছিল সেই অবতারণা করা। তাহলে আপনি বলছিলেন যেটা, সেটা যে আপনার এই ভারত ভাগের পরবর্তীতে আপনাদের জমি জমাগুলো ওই পাশে ছিল, সেগুলো আপনারা হারালেন, তারপরেও আপনার বাপ দাদারা খুশি ছিল যে পাকিস্তান পেয়েছি। হুম। কারণ ওই যে বলেছে এরা মুসলমান, আগে ওই জিন্না সাহেব বলছে যে আমার সংবিধান হবে কোরআন। আচ্ছা, ঠিক আছে, সেটা আর হলো। ওদের জিজ্ঞাসা করলো, মহাত্মা গান্ধীর জিজ্ঞাসা করলো তোমার সংবিধান কি হবে? তো বললো আমার সংবিধানের ধর্ম নিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ। যে ধর্ম নিরপেক্ষ, মারামারি কাটাকাটি যাই হোক, ওখানে কিন্তু ধর্ম নিরপেক্ষই আছে। আচ্ছা। কিন্তু 25টা বছর আইয়ুব খান বা পাকিস্তান শাসনে থাকলো, কিন্তু একটা হরফও তো পাশ করলো না। না। ওটা ভালো করলো না। জি। ওই সময় ফুরফুরার হুজুররা ছিল, ফুরফুরার হুজুর 52 জেলা পীর যারা, আচ্ছা, যাক, তারা বুঝতে পেরেছি আপনি। তারা দোয়া করেছিল, বলেছিল যে আজ পাকিস্তান হয়েছে, দয়া করে আমরা হিন্দুস্তানে পড়ে গেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের একটা স্থায়ী জায়গা হলো পাকিস্তান। কথা ভালো করবো, স্থায়ী জায়গা হলো পাকিস্তান। পাকিস্তানে আমরা এখানে কোনো আপাত বিপাদ ধরে আমরা পাকিস্তানি হবো। ও আচ্ছা, ভারত থেকে যারা মুসলমান। এইবার দেখা গেল যে সেই হিন্দুস্তান পাকিস্তান হয়ে এইবার কি হবে, এই ও করতে 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 আইয়ুব খান ক্ষমতায় আসবে। আইয়ুব খান ক্ষমতায় এসে মানে কি হবে, সেই পশ্চিম পাকিস্তান তো হুকুম দিয়েছে যে জঙ্গল তোলো, যেসব জঙ্গল আছে নদীতে কেউটো ভাঙা কচুরি ভাঙা আছে পরিষ্কার করো, বুঝলেন? আচ্ছা। তখন মানুষরা কি হবে, আর্মি দিয়েছে, মার্শাল্লাহ আর্মিরা এসে গ্রামে গ্রামে দিয়ে গ্রামে যেসব ওই ঝাড়ি জঙ্গল আছে, ফলন্ত গাছ বাঁধে, বড় গাছ বাঁধে, সব
পরিষ্কার। এবার উনি করলেন কি, হুম, ওই 65 সালে 65 সালে। 65 সালে হুম। উনি এই দেশে আমাদের নিয়ে উনি এবার কিন্তু ওই ভারতকে সঙ্গে লড়বে। আচ্ছা, 65 সালের ঘটনা প্রবাহে আমরা যাব। তার আগে আপনাকে প্রশ্ন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রায় শতবর্ষী একজন ব্যক্তিত্ব বলা যায়। ব্রিটিশ পিরিয়ড আপনি টাচ করেছেন, পাকিস্তান দেখেছেন, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। ভারত বিভাগ কি সঠিক ছিল? হ্যাঁ, ভারত যে ভাগ করে পাকিস্তান বানানো না, হলো, এটা কি ভুল ছিল? ভুল ভুল ছিল না। মুসলমান বেইমান, এটা এদের বলবো বেইমান, এরা ঘুষ খেয়ে আচ্ছা, ঘুষ খেয়ে ওইটার নাম ছিল জয়নপুর, জয়নপুর। আচ্ছা, আর জয়ন্তপুর, এই বর্ডারে যেটা এখন চারটা বলতে চেকপোস্ট, চেকপোস্ট, এটার নাম হচ্ছে জয়ন্তীপুর, জয়ন্তপুর। বুঝলেন? আচ্ছা, ওই জয়নপুরের জায়গায় এই জয়নপুর করছি। ওই যে ম্যাপ যখন করলো না, ওই ভারত আখণ্ড ভারতকে খণ্ডিত করে গেল, হুম। ওই সময় ওই নিয়ে দিয়ে গেল। তার মানে এইটা কি ভারতের মধ্যে থাকার কথা, তাই বলতেছেন? না, তাহলে আমাদের ভারতের মধ্যে থাকবে কেন? তার মানে আরো পাকিস্তান আরো সামনে যাওয়ার কথা। পাকিস্তান তো আরো যাওয়ার কথা, কলকাতা পর্যন্ত, গঙ্গা পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। ও, বুঝলেন? কিন্তু মুসলমান আছেন কমে, তাই? বেঈমান ওরা না, ওরা মুনাফেক না, মুসলমান মুনাফেক। ও, মানে এর বিস্তৃতি আরো কলকাতা পর্যন্ত হ্যাঁ, এক্সপেকটেশন ছিল। এরা দেখলো যদি এখন কলকাতা, ওরা তো নোয়ারগঞ্জে বসে আছে। আচ্ছা, কথা বলি না যে তোমার, না, সেটা ঠিক আছে। যে তোমার ধর্ম কি হবে, আচ্ছা, বলেই যাচ্ছে ইংরেজ। না, আমি আমার প্রশ্নটা এটাই ছিল যে ধর্মের ভিত্তিতে যে দুটো দেশ হলো, হ্যাঁ, হ্যাঁ, একটা মুসলমানদের জন্য পাকিস্তান বানালো, হ্যাঁ, আর যারা হিন্দু, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব তাদের জন্য ধর্মনিরপেক্ষ ভারত হলো। ভারত। তো এই যে পাকিস্তান সৃষ্টি, এটা ভুল ছিল বলে মনে করেন না সঠিক ছিল? ভালো আছেন? জি, আজকে আবার আসছি। এটা কি সঠিক মনে হয়েছে আপনার কাছে? না, সঠিক মনে হয় কি, আমার সে বই না, এটাই তো আমাদের আছে। আচ্ছা, যে একবার এই করেছো, আবার কি এই বাংলাদেশটা হারাবা? আমার প্রশ্ন এখন এই যে তোমরা যা করছো, আচ্ছা, এবার কি বাংলাদেশটা হারাবা? হ্যাঁ, যাবা কোথায়? যাবা কোথায়? ওই সময় পাকিস্তানের সঙ্গে লড়িস আমরা, জি, জি, কিন্তু ভারতের ইঙ্গিত থাকলো, হ্যাঁ, হ্যাঁ, তারা আমার আশ্রয় দিয়েছে, তোমাদের আশ্রয় দেবে কে? এখন যদি ওই রকম একটা আন্দোলন বা ওইরকম একটা সংগ্রাম, ওইরকম একটা যুদ্ধ হয়, তোমরা কোথায় যাবে? বঙ্গোপসাগর ছাড়া দেখা আছে তোমাদের? যেটা নিয়ে আসো, এইটা নিয়ে তাহলে আপনি আপনার কথায় আমি এটা মোটামুটি বুঝলাম যে তখন পাকিস্তান প্রতিষ্ঠাটা মানুষের গড় আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, হ্যাঁ, পাকিস্তান কোরআনের আইন শাসন হবে। আমি কিন্তু আমার কথা বলছি না, আপনার কথায় কি এটাই বোঝা যায় যে পাকিস্তান প্রতিষ্ঠাটা একটা গণ আকাঙ্ক্ষা ছিল, তাই মনে করেন আপনি? এখন তখনকার সময় পাকিস্তান বাইজি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। পাকিস্তান বাইজি আমাদের তখন ছোট হলো। এই যে পাকিস্তান পাওয়া, এই মোহভঙ্গটা কবে থেকে শুরু হলো? হ্যাঁ, পাকিস্তান পেয়ে যে আনন্দিত হলো, হ্যাঁ, এই আনন্দ ভঙ্গটা কবে থেকে শুরু হলো? এটা শুরু হলো যখন আইয়ুব খানের শোষণ শুরু হলো। তার আগে থেকে শুরু হয়নি? হ্যাঁ, আইয়ুব খানের শুরু হওয়ার পরে, আচ্ছা, যখন এই আমাদের এই দেশের নেতারা, যারা রাজনীতিবিদ, এরা চিন্তা করলে এই শোষণ তো আমরা চাই না, শোষণ তো হচ্ছে আমাদের উপরে মার্শাল ল। আইয়ুব খানের আগ পর্যন্ত এতটা বৈষম্য পরিলক্ষিত হয়নি, বা পাকিস্তান থেকে বেরিয়ে আমরা একটা স্বাধীন দেশ করব, এই চিন্তা চেতনাও মানুষের মধ্যে আসেনি, এরকম বিষয়। এখন পাকিস্তান চাইছে, এইটাই আমাদের সাথে। আচ্ছা, সাধারণ জনগণ মানে এটাই নিয়ে আছে, এটা নিয়ে এই আনন্দেই আছে, এই আনন্দে আছে। আচ্ছা, কিন্তু যখন এই রাষ্ট্রের থেকে যে অবৈধ এই পাঞ্জাবিরা শাসন করতে লাগলো, আচ্ছা, বাঙালিদের কি বলতে জানেন? কি? উনি আর্মিতে ছিল, যদিও আর্মিতে আমার বয়সে ছোট, কিন্তু ওরা বলতো কি দৌড়, বিদৌড় কি, দিদুর কি, বিদৌড় কি, ভিডিও করছে, হ্যাঁ, গিদড় মানে শিয়াল। ইঁদুর মানে শিয়াল, শিয়াল, শিয়াল মানে ধূর্ত। আচ্ছা, দাঁড়া, হ্যাঁ,